গুপ্ত বলে শিবির খেচ্ছে। জামায়াত শিবিরকে কেন গুপ্ত বলা হয়, কেন তাদের রাজনীতিকে বলা হয় গুপ্ত রাজনীতি? ছাত্রদল শিবিরকে ডাকছে গুপ্ত, সেই নিয়ে দুপক্ষের হয়ে গেল তুমুল মারামারি। তার মধ্যেও যখন ছাত্রদল শিবিরকে গুপ্ত বলা ছাড়ল না, তখন শিবিরই আবার পাল্টা ছাত্রদলকে গুপ্ত লন্ডন বলে ডাকতে শুরু করেছে। তবে এই জিনিস কেবল এখনকার ঘটনা নয়, এই গুপ্তের সূত্রপাত আরও আগে থেকেই। মূলত 5 অগস্টের পর থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন সব মুখ হঠাৎ করেই প্রকাশ্যে আসতে শুরু করেছিল, যাদেরকে মানুষ চিনত একেবারেই ভিন্ন পরিচয়। তখন একটা রাজনৈতিক দল একরকম গুপ্ত বা আত্মগোপনে থাকার কৌশল বেছে নিয়েছিল, যাকে এক পক্ষ বলছে গুপ্ত রাজনীতি, তবে সেই দল আবার এটাকেই দাবি করছেন কৌশলের রাজনীতি হিসেবে। কিন্তু আসল ঘটনাটা কি? কেন এই দলটিকে ঘিরে এত লুকোচুরি আর রহস্য? কেনই বা তাদের বলা হয় গুপ্ত? আগের সরকারের দীর্ঘ শাসনমলে দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই দলটির রাজনীতি এক প্রকার নিষিদ্ধই ছিল। প্রকাশ্যে তাদের কোনো অস্তিত্ব চোখে পড়ার উপায় ছিল না। কিন্তু তারা কি আসলেই ক্যাম্পাসে ছিল না? এখানেই আসে সেই চমকপ্রদ তথ্য। তারা ছিল, কিন্তু এমনভাবে ছিল যে কেউ টেরই পায়নি। যখন প্রকাশ্যে রাজনীতি করার সব পথ বন্ধ হয়ে যায়, তখন তারা বেছে নেয় এক ভিন্ন পথ। তারা মিশে যায় তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ভেতরে। শুধু মিশেই যায়নি, তারা রীতিমতো তাদের বিভিন্ন কর্মসূচিতে, মিছিল, মিটিংয়ে নিয়মিত হাজির থাকত। অবাক করা বিষয় হলো, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বিভিন্ন পদ পদবিও তারা নিজেদের পকেটে পুরে নিয়েছিল অত্যন্ত সুকৌশলে। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে এরা আসলে ভিন্ন কোনো দলের অনুসারী। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তারা কেন এই কাজটা করল? এর জবাব পেতে গেলে আমাদের তাকাতে হবে ওই সময়ের বিরোধী দলের অন্য ছাত্র সংগঠনগুলোর দিকে। সেই সময়ে শিবিরের প্রধান ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা কিন্তু ক্যাম্পাসে দাঁড়াতেই পারছিল না। তারা যখনই প্রকাশ্যে আসার চেষ্টা করেছে, তখনই তাদের ওপর নেমে এসেছে বাধা। তারা প্রতিনিয়ত হামলা, মামলা আর আটকের শিকার হয়েছে। বিরোধী দলের পরিচয় দেওয়ার কারণে তারা ক্যাম্পাসে মার খেয়েছে, হল থেকে বিতাড়িত হয়েছে। ঠিক এই জায়গাতেই হিসাবটা পাল্টে ফেলে দলটি। তারা বুঝতে পেরেছিল প্রকাশ্যে রাজনীতি করতে গেলে অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। তাই তারা বেছে নেয় ছদ্মবেশ। সাধারণ শিক্ষার্থীর ভিড়ে, এমনকি ক্ষমতাসীনদের ভিড়ে নিজেদের লুকিয়ে ফেলার এই যে কৌশল, এটাই মূলত তাদের গুপ্ত পরিচয়ের জন্ম দিয়েছে। কিন্তু এই লুকিয়ে থাকার পেছনে কি শুধুই টিকে থাকার লড়াই ছিল, নাকি এর ভেতরে লুকিয়ে ছিল আরও বড় কোনো রাজনৈতিক হিসাব নিকাশ? এই প্রশ্নের উত্তরটা বেশ জটিল। যারা এই দলটির রাজনীতির সঙ্গে যুক্ত, তারা এটাকে মোটেও কোনো অপরাধ বা নেতিবাচক কিছু হিসেবে দেখেন না। তাদের ভাষায় এটা হচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার একটি রাজনৈতিক কৌশল মাত্র। যখন রাষ্ট্রের পুরো সিস্টেম আপনার বিপক্ষে, তখন সরাসরি সংঘাতে না গিয়ে কৌশলে নিজের সাংগঠনিক কাঠামো ধরে রাখাই বুদ্ধিমানের কাজ। কিন্তু বিরোধীরা, বিশেষ করে বিএনপি বা ছাত্রদল, এটাকে সোজা বাংলায় গুপ্ত রাজনীতি বা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাদের যুক্তি হলো, একটি রাজনৈতিক দলের কার্যক্রম হবে দিনের আলোর মতো পরিষ্কার, কিন্তু যারা দিনের আলোতে এক রূপ আর রাতের অন্ধকারে আরেক রূপ ধারণ করে, তাদের রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এই দলটির আরও একটি চমকপ্রদ দিক হলো তাদের সাংগঠনিক স্বাধীনতা নিয়ে তাদের নিজেদের দাবি। সাধারণত আমাদের দেশে দেখা যায় মূল রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করেই ছাত্র সংগঠনগুলো টিকে থাকে। মূল দলের ছায়াতেই তারা বড় হয়, যেমনটা আমরা অন্য প্রধান রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে হরহামেশাই দেখতে পাই। কিন্তু এই দলটি দাবি করে যে তারা কোনো ধরনের লেজুর ভিত্তিক রাজনীতি করে না। মূল দলের সঙ্গে তাদের কোনো সরাসরি কাঠামোগত বা আইনি সম্পর্ক নেই। তারা সম্পূর্ণ স্বাধীন একটি সত্তা। কিন্তু বাস্তবে কি আসলেই তাই? সাধারণ মানুষের চোখে কিন্তু বিষয়টা অন্যরকম। মূল দলের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বড় আন্দোলন বা মিছিল, মিটিংয়ে ঠিকই তাদের উপস্থিতি চোখে পড়ে। যখনই মূল দলের কোনো সংকট তৈরি হয়, তখনই পেছন থেকে শক্তি যোগাতে তাদের দেখা যায়। এই যে প্রকাশ্যে অস্বীকার করা অথচ আড়ালে একসঙ্গে কাজ করা, এই দ্বিমুখী আচরণই তাদের গুপ্ত নামটাকে আরও বেশি শক্ত করেছে। এই সাধারণের ভিড়ে মিশে থাকার একটা বিরাট সুবিধা তারা পেয়েছে, যা হয়তো অন্য কোনো দল ওইভাবে চিন্তাও করতে পারেনি। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে থাকার কারণে তারা ক্যাম্পাসের ভেতরে একটা নিরপেক্ষ ইমেজ তৈরি করতে সক্ষম হতো। যখন সাধারণ শিক্ষার্থীরা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে বিরক্ত বা ক্ষুব্ধ হতো, তখন এই লুকিয়ে থাকা কর্মীরা খুব সহজেই সাধারণদের একজন হয়ে সেই ক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পারত। এতে করে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানো তাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল। এমনকি বিভিন্ন সময় ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও তারা এই কৌশলের সুফল পেয়েছে পুরোপুরি।
যেহেতু তাদের গায়ে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ট্যাগ সরাসরি লাগানো ছিল না, তাই তারা খুব সহজেই সাধারণ শিক্ষার্থীর ভোট টানতে পেরেছে। অন্যান্য দল যেখানে নিজেদের দলীয় পরিচয়ের কারণে অনেক সাধারণ ভোটারের সমর্থন হারাতো, সেখানে এরা নিরপেক্ষ বা সাধারণ পরিচয়ে বাজিমাত করেছে। তাহলে কি তারা চিরকালই এই ছদ্মবেশে থাকার পরিকল্পনা করেছিল? 5 অগাস্টের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে এই প্রশ্নের উত্তরটাও সবার সামনে পরিষ্কার হয়ে যায়। পরিবর্তিত পরিস্থিতিতে যখন রাজনৈতিক চাপ কমে আসে, তখন আর তাদের ছদ্মবেশে থাকার প্রয়োজন পড়েনি। হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে তারা প্রকাশ্যে আসতে শুরু করেন। একের পর এক নেতা নিজেদের আসল পরিচয় জনসম্মুখে প্রকাশ করেন। এদের মধ্যে এমন অনেকেই ছিলেন যাদের ক্যাম্পাসের সবাই সাধারণ আর মেধাবী শিক্ষার্থী হিসেবেই জানত। এমনকি এদের মধ্যে এমন মুখও প্রকাশ্যে আসে যারা সাম্প্রতিক সময়ের বড় বড় আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এদের এই হঠাৎ আত্মপ্রকাশ পুরো দেশের রাজনীতিতে এক বিরাট আলোচনার জন্ম দেয়। এই যে দীর্ঘ সময় ধরে তারা নিজেদের লুকিয়ে রাখল আর সুযোগ বুঝে ঠিকই প্রকাশ্যে চলে এলো, বিএনপির ভাষ্যমতে এই পুরো প্রক্রিয়াটাই তাদের গুপ্ত রাজনীতির সবচেয়ে বড় প্রমাণ। রাজনীতিতে কৌশল থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই কৌশল যখন বছরের পর বছর ধরে একটা পুরো অঙ্গঠনের আসল পরিচয়কে লুকিয়ে রাখে, তখন সেটা নিয়ে মানুষের মনে কৌতূহল আর সন্দেহ তৈরি হওয়াটাই স্বাভাবিক। অনেকে মনে করেন এই লুকিয়ে থাকার কৌশল তাদের সাংগঠনিকভাবে বাঁচিয়ে রাখলেও সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে একটা স্থায়ী সন্দেহের বীজ বুনে দিয়েছে। মানুষ ভাবতে শুরু করেছে প্রকাশ্যে তারা যা বলছে, আড়ালে হয়তো তাদের অন্য কোনো রূপ আছে। এরকম অনেকে ভাবলেও সবাই যে ভাবে এমনটাও কিন্তু নয়। এখন প্রশ্ন হলো, এই যে তারা প্রকাশ্যে এলো, এর পরেও তাদের সেই গুপ্ত তকমাটা গেল না, কারণ বিএনপি আর ছাত্রদল বরাবরই তাদের গুপ্ত বলে খেপিয়ে উঠলেছে, যার পরিণতি দেখা যাচ্ছে দুই পক্ষের সাম্প্রতিক গণ্ডগোলের মাধ্যমে। তবে যেটাই হোক, শিবির নতুন কৌশলে আবার নিজেদের সংগঠিত করেছে। রাজনীতিতে আসলে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন, তবে একটা বিষয় খুব স্পষ্ট, গত 15 বছর ধরে তারা যে নীরবে গোপনে নিজেদের টিকিয়ে রাখার লড়াই করেছে, সেটা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটা অন্যরকম অধ্যায় হয়ে থাকবে। এক পক্ষ একে বলবে প্রতারণা, অন্য পক্ষ বলবে টিকে থাকার লড়াই। সাধারণ মানুষের চোখেও তারা হয়তো চিরকালই একটু রহস্যময় হয়েই থাকবে। এদের এই প্রকাশ্য রাজনীতিতে ফিরে আসার পর ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়াও কিন্তু বেশ মিশ্র ছিল তখনকার সময়। কেউ কেউ তাদের সেই দীর্ঘদিনের লড়াইকে সাধুবাদ জানিয়েছেন, আবার অনেকেই তাদের সেই হঠাৎ রূপ পরিবর্তনে কিছুটা অস্বস্তিতে পড়েছেন। কারণ অতদিন যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ শিক্ষার্থী হিসেবে আড্ডা দিয়েছে, আন্দোলন করেছে, পরে গিয়ে তাদের ভিন্ন রাজনৈতিক পরিচয় মেনে নিতে অনেকেরই সময় লেগেছিল। তবে এখনকার সময় এসে জামায়াত শিবিরের ফ্যানবেজ মোটেও কমেনি, বরং তখনের চেয়ে বেড়েছে। তার একটা ঝলক দেখা গিয়েছিল নির্বাচনের সময়। দিন শেষে রাজনীতি হচ্ছে হিসাব নিকাশের খেলা। আজ যে কৌশল কাজ করছে, কাল হয়তো সেটা অকেজো হয়ে যাবে। এই দলটি তাদের অতীত কৌশল থেকে বেরিয়ে এসেছে বটে, এখন প্রকাশ্যে বিরোধী দলের হয়ে নিজেদের কতটা প্রমাণ করতে পারে সেটাই এবার দেখার বিষয়। তবে তাদের অতীতের এই গুপ্ত বা কৌশলী রাজনীতির ব্যাপারটা যে সহজে বিএনপি বা ছাত্রদল যে ভুলতে দেবে না, তা বলাই বাহুল্য। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।